আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনার মতামত জানাবেন। এখন দেশে শৈত্য প্রবাহ চলছে, সো সবাই একটু সাবধানে থাকবেন, বিশেষ করে বাসার বাচ্চা এবং বৃদ্ধদের দিকে নজর রাখবেন, কারণ ঠান্ডাজনিত অনেক রোগের প্রাদুর্ভাব বেড়েছে। তো প্রতিদিন এই সময় আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হয়ে থাকেন অনেকেই। তো আজকে আমাদের দুজন অতিথি আছেন যাদেরকে আপনারা চেনেন, জানেন, যাদের একটা অতীত আছে, যাদেরকে নিয়ে বিগত পতিত সরকার অনেক কিছু করেছে। তো আজকে আমরা তাদের কথা শুনবো। তো প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ এবং রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজ। আপনাদের দুজনকেই আমাদের থার্ডে স্বাগত। জনাব শাহেদ, প্রথমে আপনার কাছে আসি, কেমন আছেন আপনি? জনাব শাহেদ, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। লাইভে দেখতে পাচ্ছি না। হ্যাঁ জনাব শাহেদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি হ্যাঁ, আমরা এখন আমাদেরকে লাইভ দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আজকে আমরা যে হেডটা রেখেছি সেটা হলো বর্তমানের রাজনীতি, অর্থনীতি এবং নির্বাচন। তো সেই প্রসঙ্গে আমরা আসব। তো প্রথমেই আপনার কাছে জানতে চাই যে বিগত বাফিয়া সরকারের সময় আপনাদের উপরে যেই একটা বড় খড়গনামা নেমে এসেছিল, সেই সম্বন্ধে যদি কিছু বলেন। দেখেন, এটা তো আমি বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে বলেছি, আপনার মাধ্যমে আজকেও আমি দেশের কাছে বলবো, আওয়ামী লীগ একটা অভিশাপ। প্রস্তাতে হয়তো বা গুণকীর্তন গেয়েছি, কিন্তু যখন দেখলাম যে তারা নিজেদের সন্তানকেও জবাই দিতে কুণ্ঠাবোধ করে না, এবং যখন বাংলাদেশে কেউ হসপিটাল দিচ্ছিল না, আমরা যখন হাসপাতাল দিলাম, আমরা যখন হাসপাতাল দিলাম, বাংলাদেশের ফ্রন্ট লাইনার হিসেবে যখন আমরা প্রথম কাজে আসলাম, সেই আমাদেরকেই যখন জবাই দেওয়া হলো, এবং কিসের জন্য? করোনা সার্টিফিকেট আমরা জালিয়াতি করেছি। তো তাহলে ওই একটা মামলায় থাকার দরকার ছিল। সেখানে অস্ত্র থেকে শুরু করে একাধিক মামলা আমাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। আমি মনে হয় রেকর্ড 104 দিন পুলিশ রিমান্ড কেটেছি, এবং আমাদেরকে এই 104 দিন পুলিশ রিমান্ডে অমানসিক নির্যাতন করা হয়েছে। শুধু নির্যাতন বলে ভুল হবে, অমানসিক নির্যাতন করা হয়েছে। বর্তমান গ্রেপ্তারকৃত র্যাবের দুজন কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাশেম এবং ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা, তৎকালীন কর্নেল তোফায়েল মোস্তফা, এই দুইজন আমাদেরকে, বিশেষ করে সরওয়ার বিন কাশেম, আমাকে সে সাতক্ষীরা সীমান্তে নিয়ে যায়। খুলনা থেকে আমাকে প্রথমে 14 তারিখ রাত্রেবেলা আমাকে আপনাকে আমার র্যাব হেডকোয়ার্টার থেকে আমাকে খুলনা থেকে 15 তারিখ ভোরে আনুমানিক 5টার সময় সেখানে নিয়ে গিয়ে আমাকে ক্রস ফায়ার দেওয়ার কথা বলে, আমাকে অজু করায়, আমাকে নামাজ পড়ায়, মানে নামাজ পড়ানোর জন্য বলে, এবং আমাকে যখন একদম শুয়ে ফেলে যে উনি গুলি করবে, এরকম অবস্থাতে ওনার একটা টেলিফোন আসে। ঠিক কয়েক সেকেন্ডের দূরত্বে, আল্লাহ আমার হায়াত রেখেছে দেখে আজকে আমি আপনার সাথে কথা বলতে পারছি। কয়েক সেকেন্ডের সিদ্ধান্তের কারণে হয়তো বা আমি বেঁচে গেছি। তো আমি দুটো কথা খালি তার মুখস্থে শুনলাম যে ইয়েস স্যার, ওকে। আমাকে উঠায় বললো যে এই যাত্রায় বেঁচে গেলি। তো ওইখানেই আমাকে আবার ওরা ডাকাডাকি করলো, পেলো না। তারপর সামনে একটা নৌকা ছিল, তো ওই সাথে সাথে পিপি দেওয়া হলো, একটা অস্ত্র দেওয়া হলো, দিয়ে আমাকে ওইখানে লোকজন তারাই ফজরের আজানের সময় ডেকে নিয়ে আসলো। খেয়াল করে দেখবেন পুরাতন ভিডিও যদি দেখে থাকেন, নৌকা আছে, নৌকার মাঝি নাই, আমি আছি। নৌকার হয়তো ওজন 10 কেজি হবে কিনা আমার সন্দেহ আছে, আমার ওজন 95 কেজি। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যেই জায়গা থেকে আমাকে গ্রেপ্তার দেখানো হয়েছে অস্ত্র সহ,
এক পাশে হচ্ছে চায়না, এক পাশে হচ্ছে ইন্ডিয়া, এক পাশে হচ্ছে আপনার বাংলাদেশ, এবং এই বাংলাদেশের ক্রস বর্ডার, হ্যাঁ, ওইটা কিন্তু একটা নদী বলে, ওই নদীটাকে আপনার একদিকে বিএসএফ, একদিকে ওখানে যদি আপনি কোনো মানুষ সাধারণভাবেও ২ ঘন্টাও বসে থাকে, ওখানে গুলি খাওয়ার কথা, হয় বিডিআর এর গুলি খাওয়ার, বিজিবির গুলি খাওয়ার কথা, নাহলে বিএসএফ এর গুলি খাওয়ার কথা। যাক, এরকম একটা জায়গা থেকে আমাকে গ্রেপ্তার দেখানো হলো। এই গ্রেপ্তার নাটকীয়তা সবাই বাংলাদেশ দেখেছে। হ্যাঁ? তারপরে নিয়ম অনুযায়ী আমাকে ওইখানে আদালতে আত্মসমর্পণ করার কথা, সেটা না করে ঢাকায় নিয়ে আসা হলো। ওই মামলাগুলো এভাবে রয়ে গেল। একই দিনে আবার আরেকটা মামলা করা হলো। আ অ অস্ত্র মামলা করা হলো। মানে তখন যেন আমি একটা হট কেক, মানে এরকম একটা অবস্থা। তো মানে আমাকে এবং আসলে মামলার অভাব পড়ে গেছে, যত মামলা আছে শাহেদ সাহেবকে ইন্ডিয়া দাও, একদম, হ্যাঁ। এর ব্যাপারটা একটাই ওরকম। কারণ, সালমান এফ রহমানের বাদ সাজলাম আমি। সালমান এফ রহমান ইন্ডিয়া থেকে যে টিকা আমদানি করতে চাইলো, সেটি বেক্সিমকোর মাধ্যমে তিনি রিফাইন হোক আর বা বেক্সিমকো ইম্পোর্ট করে হোক, অথবা তার ফ্যাক্টরিতে তৈরি করে ইন্ডিয়ান প্রোডাক্ট হিসেবে চালানো বলা হোক, যেভাবেই করা হোক, সেই ল্যাব রিপোর্টটা আমি প্রকাশ করতে চেয়েছিলাম, এবং তিনি একটা স্বীকৃত দুর্নীতিবাজ, এই কথাটি আমি তৎকালীন সময় সরকারের সর্বমহলে জানিয়েছিলাম। আপনি এখনো পর্যন্ত অনেকেই এটার প্রমাণ আছে। তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব আহমেদ কায়কাউস, উনি এখনো আছেন। আপনি উনাকে জিজ্ঞেস করেন। আমাকে সাথে উনাকে ক্রসে নিয়ে আসেন। আপনার মাধ্যমে আমি চ্যালেঞ্জ করলাম। আমি উনাকে বলেছি। তৎকালীন সচিব সালাউদ্দিন সাহেবকে বলেছি, আপনি উনাকে নিয়ে আসেন। আমার সাথে উনাকে ক্রস করান। আমি তাদেরকে বলেছি কিনা। তৎকালীন এনএসআই ডিজি জেনারেল জুবায়েরকে আমি বলেছি, এবং এইগুলা বলার ফলশ্রুতিতে আমাদের প্রতি একটা খাড় নেমে আসলো। আপনার কথা তো শুনলাম। এবার আসি একটু রিজেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুদ পারভেজ। আপনিও তো সেই মাফিয়া সরকারের মানে নির্যাতনের শিকার। আপনি আপনার সেই দিনগুলোর কথা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। প্রথমে শুভেচ্ছা দৈনিক আর নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক সাহেবকে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমি রিজেন গ্রুপের মাননীয় চেয়ারম্যান মহোদয় সাহেবকে ধন্যবাদ জানাই। উনি আমার সাথে স্যার বললো যে 104 দিন রিমান্ড খেটেছে। তা আমি স্যারের সাথে 104 দিন খাটি নাই, বাট 86 দিন মানে 86 দিন আমি রিমান্ড কেটেছি, যেটা বিনা অপরাধে। গত 2020 সালে যখন জুলাই মাসে আমাদেরকে অ্যারেস্ট করা হইলো, তার আগে মানে আমার বয়স ছিল তখন 39 বৎসরের মধ্যে আমার কোনোদিন থানায় একটা জিডিও ছিল না। কিন্তু 2020 সালে যখন আমি অ্যারেস্ট হই, আমাকে স্যারের মতন এই নাটকীয়ভাবে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার প্রায় 11 দিন আমাকে গুম করে রাখা হয়েছিল, এবং র‍্যাব 1-এ কোথায় রাখা হয়েছিল তা আমি আজও পর্যন্ত জানি না। অ্যারেস্ট করে নিয়ে আসা, আমি এটুকু জানি আমাকে কোনো এক জায়গা থেকে কামারপাড়া আর কি, উত্তরা কামারপাড়া এক জায়গা থেকে অ্যারেস্ট করা হয়েছিল প্রথম ফার্স্ট টাইম। তো ওই জায়গাতে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার কোনো ফ্যামিলির সাথে কারোর সাথে আমার কোনো যোগাযোগ নাই। 11 দিন পরে হঠাৎ করে আমাকে বলতেছে বিকাল টাইমে যে আপনি উঠেন। তো শোয়ার মধ্যে ছিলাম, ওটার পর সন্ধ্যার টাইমে বলতেছে যে আপনাকে যা যা বলবো তাই বলতে হবে। তখন আমি বললো প্রথম যে আপনার বাড়ি কোথায়, বাড়ি বললাম, গ্রাম জিজ্ঞেস করলো, এবং জিজ্ঞেস বাজার, গ্রামের সাথে কোনো বাজার আছে নাকি, তাও বললাম। তো সব বলার পরে ঠিক আছে শুয়ে থাকেন। শুয়ে রইলাম। হঠাৎ করে মাগরিব নামাজের পর আসলো, আইসা হঠাৎ করে বলতেছে যে আপনি উঠেন। উঠলো, চোখ বাঁধলো, হাতে হ্যান্ডকাপ পরাইলো, গাড়িতে উড়াই নিয়ে গেল একবার আমার এই গ্রামের বাজারের সাথে, এবং আগে বললো যে আপনাকে ওই জায়গায় নামবেন, নামার পরে আপনাকে ওই আস্তে দৌড় দিবেন, দৌড় দিবেন, জোরে দৌড় দিবেন, জোরে দৌড় দিলে আপনাকে গুলি করা হবে। ওই জায়গা থেকে আমার এরেস্ট দেখানো হলো। এরেস্ট দেখানোর পরে আমার একটা স্পষ্ট মনে হচ্ছে আমার এলাকায় হিন্দু অনেক লোক, যারা আমার বাজারটা হিন্দু বাড়িদের সাথে, তো অনেক লোক, এবং রাত্রে 11টা বাজে, 11:30টার দিকে আমাকে ওই জায়গাতে নেওয়ার পরে যখন দেখাইলো যে আমাকে যে ওই এরেস্ট দেখাইলো, তখন যারা ছিল বাজারে উপস্থিত প্রায় 1 থেকে 150 লোক হয়ে গেল, এবং সবাই বলতেছে যে না, আমাদের মাসুদ পারভেজ সাহেবকে যে বললেন যে এই জায়গাতে অ্যারেস্ট করলেন, কিন্তু আমরা জানি যতটুকু তাকে 11 দিন যাবত পাওয়া যাচ্ছে না, এবং আগে অ্যারেস্ট হয়ে গেছে। তো আপনারা বলতেছেন এই জায়গাতে অ্যারেস্ট হলেন।
তো যখন এইগুলি মার্কেটিং চলতেছিল এলাকা লোকজনের সাথে, তখন ওনারা আমাকে ব্যাগ মানে কাপাসিয়া না হয়ে ওনারা কালীগঞ্জ দিয়ে কাশেমপুর হয়ে আমাকে আশুলিয়া দিয়ে ঘুরাই নিয়ে আমাকে র্যাব 1-এ নিয়ে গেল। এটাই মানে একটা মর্মান্তিক ঘটনা। তারপরের দিন যখন সারাদিন, তখন আমাকে একটা ইয়েতে গারদে রাখা হইলো, মানে র্যাব 1-এর। এর আগে পর্যন্ত একটা রুমে রাখা হয়েছিল, যেটা আমি জানি না। তখন আমার গিয়ে দেখলাম কয়েকজন আসামি বা লোকজন ছিল তাদের সাথে। তো বসার পরে হঠাৎ করে বলতেছে বিকাল টাইম আসেন। নিচে নামলাম, নামি গাড়ি তুললাম। তখন আমাকে ডিবি অফিসে স্থানান্তর করার জন্য নিয়ে গেছে। গাড়ি তুলে দেখি যে আমাদের চেয়ারম্যান স্যার। তো চেয়ারম্যান স্যার দেখলাম, চেয়ারম্যান স্যার দেখার পর স্যার আপনি? স্যার বলে যে পারভেজ আপনি? হ্যাঁ। তখন বললো যে স্যার বললো স্যারকে 10 দিন যাবত এইভাবে মানে গোপন জায়গায় রাখা হয়েছিল, আমাকে 11 দিন। 11 দিন পরে আমরা দুজন একসাথে হইলাম। এই জায়গাতে আমাদেরকে নিয়ে গেল ডিবি অফিসে, এবং ডিবি অফিসে যাওয়ার পর আমাকে ডিবি গ্রহণ করে নাই। র্যাব অফিস থেকে এত নির্যাতন করা হয়েছিল, যেটা বলার বাইরে। মানে এটা আমি এখন বলবো আমি সেকেন্ড লাইফ নিয়ে বেঁচে আছি। তখন সাথে সাথে আমাকে নিয়ে গেল, আমাকেও স্যারকেও সাথে করে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট করলো, একদিন রাখলো। রাখার পরের দিন আমাকে স্থানান্তর করলো ডিবিতে, এবং বারবার র্যাব বলতেছিল যে আপনি বলেন যে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু আমি কোনো অবস্থাতেই বলি নাই যে সমস্যা নাই, যে মারছে না বা এইগুলি বলতে, যে তখন ইয়ে করবে ডিবিরা নিয়ে আপনাকে হস্তান্তর করবে বা নিবে। তো না, মানে যখন এই যে আপনাকে যে অ্যারেস্ট করলো, মানে এটার কোনো কারণ কি আপনাকে জানালো যে কি কারণে আপনাকে অ্যারেস্ট করা হলো? না, কোনো কারণ না। আমি তখন বলা হয়েছিল করোনা সার্টিফিকেট জালিয়াতি। আমাদের হসপিটাল, আমরা ডেডিকেটেড হসপিটাল ছিল আমাদের গভর্নমেন্টের সাথে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে। আমরা অনেকবারই তাদের সাথে মিটিং করছি, এবং তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ছিল। তখন আমরাই প্রথম ফ্রন্টলাইন ফাইটার ছিলাম করোনা। কিন্তু হঠাৎ কেন, যেটা আমি যতটুকু জানছি, আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের সাথে তৎকালীন উপদেষ্টা সালমান রহমান সাহেব, উনি এটার সাথে জড়িত, এবং ওনার ব্যবসায়িক স্বার্থে, উনি এত বড় ব্যবসায়ী, রিজেন গ্রুপ তার জন্য অনেক ছোট মনে করবো, কিন্তু তারপরও ব্যবসায়িক স্বার্থে, সে ব্যবসায় নিজের স্বার্থে আঘাতের জন্য আমাদের উপরে এই নির্যাতন, এবং স্যারের প্রতি মানে ব্যক্তিগত ক্লেশের মতন সে স্বার্থের দিকে তার আঘাত কারণে আমাদের উপরে নির্যাতন। এবং সে তৎকালীন এনএসএ ডিজি ছিল, উনি সহ আরো কয়েকজন ছিল তৎকালীন সরকারের সাথে, বেনজির আহমেদ সহ এই নির্যাতনটা আমাদের করা হয়েছে। তখন আমরা যখন ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়, ডিবি অফিস থেকে পুরা ছবি তারা ভিডিও করছে, আমার পুরোপুরি ছবি যে আঘাতগুলি, তারপর রিসিভ করছে। রিসিভ করার পরে এমন কোনো নির্যাতন নাই, তারা করে নাই। ডিবি অফিসেও রাত্রে আবার নির্যাতন, তারপরে রিমান্ড। এই দুইজন, আমি আর স্যার রিমান্ডে ছিলাম অনেক দিনে। সিআইডি অফিস ছিল, এমন কোনো সেক্টর নেই, পুলিশ, ডিবি অফিস, র্যাব, সিআইডি, দুদু কোনো জায়গা বাদ দেয় নাই। শুধুমাত্র আমাদের কি অপরাধ, এটা আমরা আজও পর্যন্ত এটা মানে যখন চিন্তা করি, একা থাকি, তখন চিন্তা করি যে কি অপরাধ ছিল যে 4 বছর 2 মাস 16 দিন জেল কাটলাম, এটা এখনো খুঁজে পাই না। এটা মানে কেন করা হলো আমাদের উপরে নির্যাতন, এটা আমরা মানে এখনো পর্যন্ত আমি খুঁজে পাই। এই যে আপনারা 4 বছর এতদিন জেল খাটলেন, বের হলেন, এই আপনার তথাকথিত আমাদের মানে সরি, এই 36শে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আপনারা ছাড়া পেলেন এবং এই আমাদের মাঝে আসলেন। এখন প্রশ্ন হলো, এসে কি আপনারা এই যে কি কারণে আপনাদেরকে এই অমানসিক অমানবিক নির্যাতনের শিকার হতে হলো, সেজন্য কোনো মামলা সরকারের বিরুদ্ধে করেছেন? হ্যাঁ, আমরা মামলা করেছি। আমরা যখন জেল থেকে মুক্তি পেলাম 5ই আগস্টের পরে, এই যে গত ছাত্র জুলাই গণ অভ্যুত্থান হওয়ার পরে আমরা মুক্তি পেয়েছি, এবং ফ্যাসিস্ট সরকার, যেটা আমরা বলবো যে উনি পতন হওয়ার পর আমরা জেল থেকে মুক্তি পেয়েছি। আগস্ট মাসে মুক্তি পেয়েছি আমি, আগস্টের 24 তারিখ, আর আমার মাননীয় চেয়ারম্যান স্যার সেপ্টেম্বরের 4 তারিখ। আমরা বাইর হওয়ার সাথে সাথেই গুম কমিশনে মামলা করা হয়েছে, আমরা অভিযোগ দিয়েছি। এই যারা যারা এটার সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকে নামে মামলা করা হয়েছে, এবং মামলা করছি, এখন মামলা চলমান। এবং আচ্ছা, আমরা এটার এগেনস্টে অলরেডি আমি আমার জানা মতে সেনাবাহিনীর 2 জন কর্মকর্তা
অলরেডি অ্যারেস্ট আর কি, তারাও সম্ভবত তারাও গ্রেপ্তার। এটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। না, আমরা একটু শাহেদ সাহেবের কাছ থেকে আসি। সেটা হলো, এই যে আপনারা গুম কমিশনে যে মামলাটা করলেন, করার পরে মানে সরকার গত প্রায় 17 মাস একটা ইন্টেরিয়ম গভর্নমেন্ট ক্ষমতায়, তারা এই বিষয়ে কি পদক্ষেপ নিল? পদক্ষেপ আসলে আমরা যে দুইজন অ্যাকিউজ করেছি, দুইজনকে র্যাবের, যারা আমাদেরকে ভিক্টিমাইজ করেছেন, আসলে আমাদের এই প্রক্রিয়ার সাথে যারা যারা জড়িত ছিল, এখানে আমাদের কিছু করতে হয়নি। আল্লাহর পক্ষ থেকেই তারা আপনার কি বলে এই তারা অ্যারেস্টেড। দেখেন, আপনি সালমান এফ রহমান আমাকে যেভাবে গ্রেপ্তার করলো, তিনি কিভাবে গ্রেপ্তার হলেন? এই একই পদ্ধতিতে তিনি গ্রেপ্তার হলেন। এই আজকে তৎকালীন এনএসআই এর ডিজি, যিনি আমাদের গ্রেপ্তারে একদম প্রধান ভূমিকা রাখলেন, জুবায়ের সাহেব, আজকে বাংলাদেশের মানুষ দেখতেছে তিনি কত বড় দুর্নীতিবাজ। একজন প্রাক্তন সেনা কর্মকর্তা কত বড় দুর্নীতিবাজ বাংলাদেশের মানুষ এখন দেখতে পাচ্ছে। তৎকালীন আইজিপি বেনজির সাহেব, হ্যাঁ, তিনি আমাদের এই তখন আইজিপি ছিলেন। হ্যাঁ, আমি নিজে দেখেছি যখন আমাকে ডিবিতে নিয়ে যাওয়া হলো, উনি তৎকালীন তখন ইয়েতে ছিলেন, আপনার ডিবির দায়িত্বে ছিলেন বাতেন সাহেব। উনি বাতেন সাহেবকে ফোন করে বলতো, ঠিক মতন পিটাও, ঠিক মতন পিটাও, অস্ত্র মামলা দাও, আরো একটা অস্ত্র মামলা দাও। আমার নিজের চোখে শোনা, নিজের কানে শোনা। তো তারা কি আজকে কোনো এক্সিস্ট আছে? তাদের কোনো এক্সিস্ট আছে? একটা দেশের আইজিপি, সে দুর্নীতিবাজ, তার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বের হয়। তো তাহলে আমরা কোন জায়গায় আসি? হ্যাঁ, তো আমি এর আগেও বলেছি, এখনো বলছি, আপনার মাধ্যমে আমি দুর্নীতি দমন কমিশন, আমি প্রায় 7 দিন আপনার তাদের এখানে রিমাইন্ডে ছিলাম। আমার বিরুদ্ধে 4টা মামলা হয়েছে। তার মধ্যে 2টাতে আমি খালাস পেয়েছি, আরো 2টা চলমান। আমি তাদেরকে বলেছি যে আমি বা আমার পরিবারের, শুধু আমার স্ত্রীর একটা 30 না 35 লক্ষ টাকার একটা এফডিআর ছিল, তার দীর্ঘদিনের সংসারে। এছাড়া আপনি যদি 1 ইঞ্চি জায়গা কোথাও আমার বের করতে পারেন, আমি যেকোনো শাস্তি আবার মাথা পেতে নিব আমি। তো এই জায়গাটা থেকে দুর্নীতি দমন কমিশন কিন্তু বেরও করতে পারেনি, যার ফলে আমাকে কিন্তু 27-এর ক ধারায়, অর্থাৎ জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের মামলায় আমাকে খালাস দিতে হয়েছে। প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। না, তো এই যে জায়গাটাতে, যে আমাদের যদি এতই দুর্নীতি করার ইচ্ছা থাকতো, তাহলে আমরা কেন টিকা নিয়ে দুর্নীতি করবো কেন? বা আমরা কেন করোনা সার্টিফিকেট নিয়ে দুর্নীতি করবো কেন? তখন তো আমরা বাংলাদেশের পিকে, আমরা প্রাইভেট হসপিটাল দিছি, আমরা তো বাংলাদেশের পিকে, তখন আমরা যা চাইতাম তাই করতে পারতাম। কিন্তু এইটা তো আমরা করি নাই। তো এই জায়গাটাতে আমাদেরকে নিয়ে সালমান এফ রহমানের এই খেলাটা মোটেও উচিত হয়নি। আর সালমান এফ রহমানের খেললেও যারা এই কাজগুলা তাদেরকে মানে সালমান এফ রহমানকে, অবশ্য উনি তখন সেকেন্ড গড অফ বাংলাদেশ, ওনার কথাই চলতো। জেলখানায় আমি একজনকে পেয়েছিলাম, উনি ইন্ডেক্স গ্রুপের মালিক, শফিউল্লাহ মনির সাহেব। একই ভাবে আমাদের মতো তার সংসার থেকে শুরু করে সমস্ত কিছু এই সালমান এফ রহমান ধ্বংস করেছে, এবং তার না, বিরুদ্ধে 48টা মামলা করেছে একে একে সবগুলা। উনি একটা মামলার থেকে জামিন করে আরেকটা মামলা সালমান এফ রহমান দেয়। তার সমস্ত ব্যবসা শফিউল্লাহ মনিরের ধ্বংস করে দিচ্ছে এই কি বলে সালমান এফ রহমান। না, প্রকৃতির একটা বিচার আছে। এখন তো আমরা দেখলাম যে বেক্সিমকোর অনেক কিছু বিক্রি করে সরকার বেক্সিমকোর কর্মচারীদের বেতন দিয়েছে। তো সালমান এফ ব্যক্তিত্ব রহমানের শুধু বিক্রি না, তাদের যে, শুনেন, মানুষের শিক্ষা হয় না। তার জলজান্ত সন্তান মারা গেছে, তারপর কি তার দুর্নীতি কমছে? এটাই হলো মানে চরম সত্য কথা। তো আসি একটু মাসুদ পারভেজ সাহেবের কাছে, যে আপনি তো এই যে 4 বছর জেল খেটে বের হলেন, আসলেন, মামলা করলেন, দিন শেষে এই মামলার কি রায় পেতে পারেন বা সরকার আপনাদেরকে কি দিতে পারে? কারণ এটা তো মানে রাষ্ট্র যখন কাউকে অ্যারেস্ট করে, তার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো এভিডেন্স না থাকে, তাকে যদি মানে বিনা কারণে জেল খাটতে হয়, সেজন্য তো সরকার একটা ইন্টেনসিভ দেওয়ার কথা। এরকম কিছু কি হবে কিনা, কি মনে করেন? আমরা জেলে থাকা অবস্থায় আমার বিরুদ্ধে একটা দুইটা না, 24 মামলা আমার বিরুদ্ধে হয়েছে, এবং এর মধ্যে থেকে অলরেডি 12 থেকে 14টা মামলা অলরেডি খালাস পেয়েছি, আর বাকি মামলাগুলি চলমান। তা আমি আশা করব যে মামলাগুলি এখনো পর্যন্ত আছে আমরা ন্যায় বিচার পাবো। কারণ
আজও পর্যন্ত আমাদের মামলার বাদীকে, মামলার সাক্ষীকে কেউ করে হাজিরা দিতে আসে না বা কোনো খবরও নেয় না। এখন জানি না কেন ওই সময় ওই আমলে মামলা করেছে। আমি একটা উদাহরণ দিব। আমার একটা মামলা করেছে খুলনাতে। এটা আমি গত প্রায় 5 মাস আগে খালাস পেয়েছি। কিন্তু আমার 4টা বছর ভুগতে হয়েছে। আমার এই ডান্ডাবেড়ি সহকারে আমার যেতে হয়েছে খুলনা কারাগারে। ওই জায়গা থেকে হাজিরা দিয়ে আবার আসা, অনেক কষ্ট, 4বার এমন হয়েছে। তা আমি ওই মামলায় জেল থেকে বাইর হওয়ার পরে যখন চার্জ গঠন হবে তখন গিয়ে দেখি ওই মামলা, আমি বারবারই বলছি যে যেহেতু এটা একটা চেকের মামলা ছিল, আমি এই চেকের মামলা জনতা ব্যাংকের একটা চেকের মামলা ছিল। ওই চেক অ্যাকাউন্টও আমার না, সিগনেচার আমার না, চেক আমার না, এবং একটা নামবিহীন চেক, যেটা ছোট চেক আগে ছিল, MICN এই ওই চেকটা না, যেটা সাদা মাটা আগের যে ছোট ছোট চেক ছিল ওই চেক নামবিহীন, ওই চেক দিয়ে মামলা করছে এবং ওই জায়গায় আমার সিগনেচারও জাল করছে। তো আমি বারবারই বলছি, তখন তো কোর্ট কথা শুনে নাই। ফার্স্ট টাইম এই গত 3 বছর বা 4 বছর যখন কোর্ট আমলে নেওয়ার পরে ওই অ্যাকাউন্টটা সম্ভবত ছিল ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চ ঢাকা জনতা ব্যাংকে। ওই ব্রাঞ্চে ম্যানেজার কাছে চিঠি দিছে আমলে নেওয়ার পরে। তো ব্রাঞ্চ থেকে পুরো অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম সহ কোর্টে পাঠানো হয়েছে। পাঠানোর পরে দেখা গেল ওই জায়গায় আমার কোনো সিগনেচার নাই, আমার নামই অ্যাকাউন্ট না। তখন চার্জ গঠনের পরের দিন 2 দিন বা 3 দিন পরে আমার চার্জ গঠন ডেট দিল। ওই জায়গা থেকে ওই যে আমার খালাস দিল। বাট আমি 4 বছর ভুগলাম এবং মানসিক, শারীরিক অনেকভাবে নির্যাতন হয়েছি। হ্যাঁ, এবং কিন্তু আজ পর্যন্ত এই বাদীরই আজ পর্যন্ত কোনো ট্রেস বা খোঁজ পাইনি আজও পর্যন্ত। ওই এই যে মামলা আপনাকে কোর্ট খালাস দিল, এই যে একটা চেকের মামলায় কোর্ট আপনাকে খালাস দিল, তো আপনি কোর্টকে কি নেক্সট টাইম কোশ্চেন করেছিলেন যে আপনি তো আমাকে খালাস দিলেন কিন্তু আমার জীবন থেকে যে 4টা বছর নিয়ে গেলেন, এই 4 বছরের আমার 4 বছর কে আমাকে ফেরত দিবে? হ্যাঁ, আমি বলছি, কোর্টকে বলা হয়েছে, আমার উকিল বলছে যে আমরা কি করব। তখন উনি সুন্দর একটা পরামর্শ দিয়েছিল যে আপনি ইয়া করেন। আমি একটা জায়গায় একটু আসতে চাই ফারুক সাহেব, আমি পরে ভুলে হ্যাঁ। যাব। হ্যাঁ, প্লিজ। অনেকে প্রশ্ন করে রিজেন্ট গ্রুপ নিয়ে প্রশ্ন করে, অনেকের অনেক ভাবে। এই যে দেখেন, এটা বাংলাদেশ সরকার স্বীকৃত রিজেন্ট গ্রুপ লিমিটেড। দেখেন, এটা কিন্তু আমাদের কোম্পানি, প্যাটেন্ট ট্রেডমার্ক থেকে শুরু করে সবকিছু কিন্তু আমাদের না। দেখেন, আমি একদম সামনে দেখিয়ে দিলাম। না, এটা তো অথচ মানুষ জানে যে এটা রিজেন্ট রিজেন্ট গ্রুপ আপনার। আরো কোম্পানি আছে, তাদের মামলাও কিন্তু আমাদের খাইতে এসে। রাইট, রিয়েল এস্টেটের মামলা, রিজেন্ট পূর্বাচল টাউন, ওই মামলাগুলো আমাদের নামে হয়েছে এবং অনেক মামলা এবং যেগুলো থেকে অলরেডি আমাদেরকে ওই মামলায়, ওদের মামলায় আমাদেরকে মানে আমাদেরকে রিমান্ডে পর্যন্ত নিয়ে আসে। রিমান্ডে নিয়ে গিয়ে বলা হয়েছে যে রিয়েল এস্টেট। আমরা বলছি যে আরে ভাই, আমাদের তো রিয়েল এস্টেট ব্যবসায়ী নাই। মানে ওই যে রিজেন্ট এয়ার যাদের ছিল, না, রিজেন্ট ইয়ার আর একটা রিজেন্ট একটা পূর্বাচল টাউন, টাউন, একটা এয়ারলাইন্সের মামলা আমাদেরকে নিয়ে আসে। আমাকে একটা মামলায় চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে, এয়ারলাইন্সের মামলা, অথচ এয়ারলাইন্সের সাথে আমার কোনো সম্পর্কই নেই। না, এটা স্যারের কথা আমি রেফারেন্স দিয়ে বলবো। যখন আমাকে সিআইডি রিমান্ডে নেওয়া হয় তখন তারা আল আরাফা ইসলামী ব্যাংক থেকে 500 কোটি টাকা লোন নিয়েছিল রিজেন্ট এয়ারলাইন্স। হ্যাঁ, ওই মামলায় আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে আমরা ওই টাকা নিয়ে কি করছি। হ্যাঁ, তখন পরে বললাম, আমি বলার পর তারা মানে না, প্রথম বলে যে না আপনাদেরই। তখন ওনার যেহেতু 1 মাস ছিলাম তাদের রিমান্ডে, তখন ওনারা পরে জাস্টিফাই করে দেখলো যে রিজেন্ট এয়ারলাইন্স আমাদের না, এটা ইয়াসিন সাহেবের, মানে চিটাগাং এ, এটা তাদের আরেকটা গ্রুপ, রিজেন্ট এয়ারলাইন্স তাদের। তো ওই মামলাও আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং এটা শুধু না, আমি আশ্চর্য যেটা বলবো, আমাদের যে দুঃখের যে সীমানা, চেয়ারম্যান স্যার সহ আমি আর চেয়ারম্যান স্যার একটা রিমান্ড থেকে সিআইডি থেকে আসার পরে এক ভদ্রলোক, বাড়ি সম্ভবত স্যারের বাড়ি এলাকায় সাতক্ষীরা, উনি যে কোনো কারণে সামহা মারা গেছে। মারা যাওয়ার পরে ওই মামলায় আমাকে এবং স্যারকে ফাঁসানোর জন্য, মানে মার্ডার মামলা দেওয়ার জন্য তারা পর্যন্ত মানে থেমে থাকে নাই, ওইটাও দেওয়ার জন্য চেষ্টা করেছে। তো ওনার ওয়াইফের কাছে গেছে, ওনার মার কাছে গেছে, কিন্তু পরবর্তী সময় ওনার ওয়াইফ বলছে যে তারা তো, আমরা তাদেরকে চিনিও না, জানিও না, তো আমরা তাদেরকে কিভাবে মামলা দেবো। হ্যাঁ, ওনার মার কাছে গেছে, না আমরা মামলা দেবো কেন। ওই সম্ভবত ওনার ওয়াইফের বাড়ি বগুড়াতে ছিল। পরে মামলাটা হয়নি, কিন্তু তারা মানে ক্ষান্ত ছিল না, এমন কোনো মামলা নাই। জাল টাকা দিছে, মাদক দিছে, অস্ত্র মামলা দিছে, হ্যাঁ, 420 যেটা বলে 420 মামলা, ওইগুলি মামলা দিছে। এমন কোনো মামলা নাই। মানি লন্ডারিং মামলা দিছে, দুদক মামলা দিছে। তো মামলার কোনো শেষে যত মামলা ছিল বাংলাদেশে, আমার মনে হয় তৎকালীন রেপ,
এবং ডিবি যত মামলা আছে তারা আমাদের কোনো মামলা থেকে ডিসিডিপি মশহুর আজকে যে গ্রেপ্তার কারাগারে, সে কি নির্যাতন করছে আপনাকে আমাকে সেটা বলেন। এবং দেখেন এই মশিউর কথা না বললেই না, সে সে কালপিট অফিসার এবং সে ক্র্যাক মানে যেটা মাদকাসক্ত আসক্ত থাকতো অল টাইম। সে যখন আমাকে প্রথম দিন বলছি কিছুক্ষণ আগেও যে আমাকে ডিবিতে যে নির্যাতন র্যাবের পর ডিবিতে করা হয়েছে, প্রথম দিন সে যখন আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল তখন তৎকালীন কমিশনার ডিবির কমিশনার ছিল সম্ভবত বাতেন সে। তো উনি উপস্থিত থাকা অবস্থায় আমাকে প্রথম তো চোখ বাঁধানো অবস্থায় রাখা, তারপরে জমটবি, তারপর হাত বাঁধা, হ্যান্ডকাপ পিছনে দেওয়া, হ্যাঁ উঠতে পারি না, বসতে পারি না, এই অবস্থায় বসা। তখন হঠাৎ করে বিভিন্ন ধরনের কোশ্চেন এবং কোনো আমাকে এত 86 দিন রিমান্ড বলেন এবং প্রথম 11 দিন কোনো দিনই বলে নাই যে আপনারা করোনা রিপোর্ট জালিয়াতি করছেন, কয়টা বা কি কি আপনি করছেন, এটা কোনোদিনই প্রশ্ন না। আমার চেয়ারম্যান স্যারের কথা বলতো যে উনি সেনাবাহিনী প্রধান সাথে সম্পর্ক আছে নাকি, সেনাবাহিনী কোন কোন অফিসারের সম্পর্ক, সচিবদের সাথে সম্পর্ক, কোন মন্ত্রীর সাথে কি সম্পর্ক, এইটুকু জিজ্ঞাসাবাদ। তখন আমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতেছিল। আমি তো আমার স্যারের কি কোন কোন জায়গার সম্পর্ক এটা তো আমার জানারও কথা না, বা কার কার সাথে সম্পর্ক জানার কথা না। যখন আমি বলতাম যে জানি না, তখন এই মশিউর সাহেব আমার এই যে পায়ের মধ্যে উড়াতের মধ্যে সে একটা পাড়া মারলো এবং বোট সহ আর কি। এমনি তো প্রচন্ড মায়ের অবস্থা ছিল। তখন পাড়া দেওয়ার পরে আমি তো আল্লাহ মা চেয়ার দিলাম, কান্না করলাম। তখন বাতেন সাহেব বললো যে মশিউর সাহেব যে আপনি এটা ঠিক করেন, আপনি কেন তাকে এই জায়গায় পাড়া দিলেন। তখন অবশ্য পরবর্তী সময় আমার বললো যে ঠিক আছে ওনারা জিজ্ঞাসাবাদ করা হবে না, আমাকে বাতেন সাহেব একটু হলেও নমনীয় পরে বলছে যে ঠিক আছে ওনাকে নিয়ে আসেন, নিয়ে রাখেন। এটুকু সে করছে আর কি এই বাতেন সাহেব। মানে মূল ব্যাপার যেটা হলো যে করোনা সার্টিফিকেট নিয়ে আপনাদের বিরুদ্ধে এগুলো নিয়ে আমাদের কোনো জিজ্ঞাসাবাদ করেন, আমাকে কোনোদিন জিজ্ঞাসাবাদ করেন। মানে এটাই তো একটা অদ্ভুত ব্যাপার, মামলা হয়েছে এক বিষয়ে 104 দিন রিমান্ডের মধ্যে 86 দিন রিমান্ডে তো আমি আর মাসুদ পারভেজ একসাথে ছিলাম, আর বাকি সময়টা আমি একা ছিলাম। কোথাও আমাদেরকে এই করোনা সাবজেক্ট নিয়ে কোথাও জিজ্ঞাসাবাদ করেনি। তো মানে এটা তো আসলে ওদেরকে বলারও কোনো অপশন ছিল না যে আপনারা মামলা আদালত আমাদের বলার জায়গা ছিল তো আদালতের মাননীয় বিচারক মহোদয়রাও আমাদের কোনো কথা শুনতেন না। ওনারা গেলেই রাষ্ট্রপক্ষ যখন আবেদন করতো যে রিমান্ড মানে আমাদের অ্যাডভোকেট সাহেব যতই যুক্তি দেখাতেন কোনো লাভ হতো না। মানে আদালত তো আমি আদালতকে বলেছিলাম যে উনি মামলাতে অনেক আর্গুমেন্ট শুনছেন, উনি কথা বলছেন, স্যার আপনি তো আমাকে খালাস দিতে পারবেন না। তারপরে কেন পারবো না স্যার, আপনি দিবেন না আমাকে খালাস, আপনার সেই সক্ষমতা আছে হয়তো আপনি দিবেন না আমাকে। আমি বলেছিলাম, আমি ক্ষুব্ধ হয়ে বলেছিলাম। ওই মামলাতে তিনি আমাকে খালাস দেনও নাই। তিনি বুঝেছেন, জেনেছেন যে এই মামলাতে আমি কোনোভাবে দোষী না, আমাকে তারপরেও সাজা দিয়েছে। কিন্তু যেহেতু আমার কাস্টডি ছিল 4.5 বছর, আমার ওই মামলাটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, আমরা অনেকক্ষণ শুনলাম, এবার আসি একটু দেশে। জনাব শাহেদ সাহেব, নির্বাচন সামনে, এই নির্বাচনকে ঘিরে নতুন নতুন যে ঘটনাগুলো ঘটলো সেগুলো নির্বাচন আমি বুঝি না। আমি যেটুকু বুঝি, বাংলাদেশে একটা নির্বাচিত সরকার দরকার। যে নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা তো ব্যবসায়ী, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো। বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে বাংলাদেশের ব্যবসার দ্বার উন্মোচন হবে। অনেক দেশ এখন আমাদেরকে কোণঠাসা করে রেখেছে, আমরা ব্যবসাটা করতে পারছি না। হ্যাঁ, আমি যেরকম 2টি পাবলিক লিমিটেড কোম্পানিকে আমি রিপ্রেজেন্ট করি, আমি এবং আমার ব্যবস্থাপনা পরিচালক। তো আমাদের এই ব্যবসাগুলো আমাদেরকে ঠেকিয়ে রাখা হয়েছে। যেটি দরকার, যে দলই ক্ষমতায় আসুক না কেন, একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাওয়া দরকার। একটা রাজনৈতিক সরকার যেভাবে ডিল করবে, একটা অনির্বাচিত বা তত্ত্বাবধায়ক সরকার হয়তো ক্ষণিকের সময় আপনি ডিল করতে পারবেন। তো নির্বাচনের জন্য আপনি যদি নির্বাচনের কথাই বলেন, আমি মনে করি যে বাংলাদেশের মানুষ নির্বাচন দিয়ে একটা নির্বাচন মুখর অলরেডি। আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি দেশে ফিরেছেন। আসলে দেখেন, আল্লাহ যখন মানুষকে অনেক সময় অনেক টক শোতে আমরাও তাদের বলেছি, আমি এর জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মানুষকে বেইজ্জতি করে কিন্তু কিভাবে ইজ্জত দেয়। দেখেন উনি যে দেশে ফিরেছেন, কিভাবে বীরের বেশে দেশে ফিরেছেন উনি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানে উনি যাচ্ছেন সেখানে কিন্তু উনার সাথে যাচ্ছেন।
এই যে জায়গাটা আজকে দেখেন, আজকে মানে বিএনপির যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে আজকে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। তো এই যে জায়গাগুলাতে এই জায়গাগুলাতে শেখ হাসিনা যে ফ্যাসিজম গুলা করেছে, আমরা যখন আগে টকশো করেছি, যখন টকশোতে অপর প্রান্ত থেকে বলতো যে বিচার বিভাগীয় স্বাধীনতা, তখন এই কথাগুলো আমরা মানতে চেতাম না। যখন আমরা নিজেরা পড়লাম তখন বুঝলাম যে বিচার বিভাগের স্বাধীনতা কোথায়, কোন জায়গায় বিচার বিভাগীয় স্বাধীনতা, কিসের উকিল, কিসের ব্যারিস্টার, যত বড় উকিল ব্যারিস্টারই আপনি দাঁড় করান না কেন, কোনো লাভ ছিল না। আমার অস্ত্র মামলাতে, যে মামলাতে আমাকে 7 দিনে আপনার দেওয়া হয়েছে, কি বলে, আপনার আমাকে লাইফ সাজা দেওয়া হয়েছে, সেই মামলা আমাকে জামিন দিলেন, এবং যেই উচ্চ আদালত আমাকে জামিন দিলেন সেই উনি বলে দিলেন যে এটার কোনো মেরিট নাই, এটা আপিল শুনানির এমন কোনো নাই, কি বলে, আর্জেন্সি নাই। সেই মামলা চেম্বার জজে গেল এনায়েতুর রহিম, এই এনায়েতুর রহিম সাহেব, যিনি একসময় বলেছিলেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। আজকে জানি না কেন সরকার এনায়েতুর রহিমকে গ্রেপ্তার করে না। এই এনায়েতুর রহিম বেগম খালেদা জিয়া, যিনি আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুরব্বী, এই এনায়েতুর রহিম তার বিচারে 5 বছরের জায়গায় 10 বছর করেছিল। কেন এনায়েতুর রহিমকে গ্রেপ্তার করে আমি জানি না। এই এনায়েতুর রহিম আমাদের মামলাটাকে করলো, কি বলে, আপনার আমার মামলাটাকে স্টে করে ফুল কোর্টে পাঠিয়ে দিল। ফুল কোর্টে যেদিন আমার মামলা শুনানি হলো, রাষ্ট্রপক্ষ অনেক কথা বললো, কথা বলার পর আমার মামলা পাঠিয়ে দিল আপিলে। তারপরে আপিলে আমাকে এই মামলা 12 দিন কন্টেস্টেন্ট আপনার শুনানি হলো। রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী, দেখেন আমি কত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গেলাম, প্রধান কৌশলী, হ্যাঁ, তৎকালীন অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন সাহেব, তিনি নিজে কন্টেস্ট করলেন, আমাকে এই মামলা থেকে খালাস দিল। এই খালাসের এগেনস্টে করলে কি আমিনুদ্দিন সাহেব আবার গিয়ে দাঁড়ালেন উনি এই চেম্বার জজে। তারপরে তো সদ্য বিদায়ী প্রধান বিচারপতি সহ তার নেতৃত্বাধীন বেঞ্চ আমাকে এই মামলা থেকে আমাকে মুক্তি দিলেন। তো এই যে জায়গাটা, এই যে জিনিসটা তো আমরা আসলে, এই যে বাংলাদেশের এই যে ছাত্র জনতা, বিশেষ করে যারা শহীদ হয়েছে এই জুলাই যোদ্ধাতে, তাদের প্রতি আমাদের মানে অসীম একটা কৃতজ্ঞতা। আজকে তারা না থাকলে বাংলাদেশটা আমরা সেকেন্ড টাইম স্বাধীন হতে হতো না। আমি নিজেও কোনোদিন কারাগারের বাইরে আসবো এই স্বাদ কোনোদিন আমি নিতে পারতাম না। আমি গত সেদিন আমি দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনি এয়ারপোর্ট থেকে বের হয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন। হ্যাঁ, আমাদেরও এরকম অবস্থা হয়েছিল, 4.5 বছর কারাগার থেকে বেরিয়ে একটা যে স্বস্তির নিঃশ্বাস, এই নিঃশ্বাস আমরা নিতে পারতাম না। শুধু যে তারা আমাদের সাথে অন্যায় করেছে তা না, এই যে দেখেন বিডিআর এর ঘটনায় কত নিরীহ মানুষকে জেল খেটেছে, যাদের চাকরি 15 দিন, 10 দিন, 12 দিন, এরকম লোক 16 বছর জেল খেটেছে। ওর চাকরি হয়নি, 15 দিন, 16 বছর জেল খেটেছে, আমাদের নিজের চোখে দেখা। বহু মানুষ কারাগারে এখনো পর্যন্ত মিথ্যা সাক্ষীতে। প্রশ্ন আছে এখানে, একটা প্রশ্নটা হলো, এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এ তো কোনো দলীয় সরকার না, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট গত 17 বছরে কেন এই বিচারগুলো করে যেতে পারলো না? 17 মাসে 17 মাসে দেখেন, বিচার প্রক্রিয়া তো একটা, ইন্টেরিয়াম গভর্নমেন্ট তো চাইলেই বিচার করতে পারে না। এখানে সাবস্টেনশিয়াল, তাহলে তো আপনি সেই আওয়ামী লীগ হয়ে গেলেন, আমার মতন বিচার করতে হবে। হ্যাঁ, প্রথম দিন নিয়ে গিয়ে চার্জ গঠন, তারপরের দিন সাক্ষী, তারপরের দিন সাক্ষী, তারপরের দিন সাক্ষী ক্লোজ, তারপরের দিন রায়। এটা তো বিচার প্রক্রিয়া হলো না। তবু তো তারা একটা বিচারে শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছে, আরেকজনকে মানে 2 জনকে ফাঁসি দিয়েছে। তো বিচার প্রক্রিয়া তো করছে তারা, আইসিপি তো বিচার প্রক্রিয়া করছে, মানুষ তো বিচার পাওয়ার জায়গা তৈরি হয়েছে, বিচারের ক্ষেত্র তৈরি হয়েছে, আগে তো সেই জিনিসটাও ছিল না। সেটাই তো প্রশ্ন, মানে এই গভর্নমেন্টের ইন্টেরিয়াম, মানে আমাদের একটাই অনুরোধ, পরবর্তী সরকার যেই আসুক না কেন, দয়া করে আপনারা বিচার বিভাগকে নিরপেক্ষ, অলরেডি নিরপেক্ষ বিচার বিভাগের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টে আলাদা মানে মন্ত্রণালয় ঘোষণা করা হয়েছে, সচিবালয় ঘোষণা করা হয়েছে। আশা করব কোনো হেলোতে কোনো বিচারক কোনো কাজ করবেন না, তিনি যেটা সঠিক মনে করবেন তাই করবেন। আমাদেরও এখনো অনেক মামলা মোকদ্দমা আছে, যদি বিচারক মহোদয়রা মনে করেন যে আমরা দোষী, আমাদেরকে আবার দোষী সাব্যস্ত করবে। আর যদি মনে হয় যে না আমরা নির্দোষ, তাহলে আমাদেরকে খালাস দিবে। কোন নামে নয় যে আমি শাহেদ, আমি অমুক, নামে নয়, আমার অপরাধকে বিচার করা হোক, যে আমি কতটুকু অপরাধী। এবং অপরাধ যদি প্রমাণিত না হয়, তাহলে বিগত দিনগুলোতে সরকার যেন অবশ্যই তার
ইনসেনটিভ দেওয়ার একটা ব্যবস্থা করে, এটাও সরকারের দায়িত্ব। ফেলে আসা দিনগুলো তো আর কখনো ফেরত পাওয়া যাবে না, এটা আমি কিন্তু আর চাই দেশে না, এটার নজির হওয়া উচিত। কারণ এটা অলরেডি আমি দেখে ফেলেছি, আল্লাহ আমাদেরকে দেখিয়েছে যে শেখ হাসিনাকে উনি এখনো পর্যন্ত দেখি মাঝে মধ্যে টেলিফোনে কথা বলে, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, কোন ভাবে উনি বলেন আমি জানি না, বাংলাদেশের আবাল মানে যেসব বনিতা বৃদ্ধ, ঠিক আছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যেই মানে যেভাবে উল্লাস করেছে, এটা তো আমরা চোখে দেখেছি। তো আমার আর বিচার পাওয়ার কি আছে? আমি তো বিচার পেয়ে গেছি, আল্লাহ তো আমাকে সেই বিচার দিয়ে দিছে। একটু মাসুদ পারভেজের কাছে যাই। জনাব মাসুদ পারভেজ, আপনার কাছে আসি অর্থনীতি নিয়ে। মানে এই যে একটা দেখেন আরেকটা সরকার। কথা ফারুক ভাই আমি বলি, আচ্ছা, আজকে হয়তো প্লিজ। আপনার এই অনুষ্ঠান দেখে অনেকে বলবে যে উনি এখন ভোল পাল্টাই হচ্ছে, একসময় আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, আমি কিন্তু এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, পক্ষে কথা বলেছি, কিন্তু পক্ষে কথা বলতে গিয়ে কিন্তু আমি 4.5 বছর সাফারও করছি। হ্যাঁ, মানে ওই যে বলে না যে অতি ভালোবাসা ভালো নয়, হ্যাঁ, এইটা আর কি। সেটাই। তো জনাব মাসুদ পারভেজ, এই যে বাংলাদেশের যে কোনো জায়গায় আমাকে যদি কেউ ইন্টারভিউ করতে চায়, আমি তাকে ইন্টারভিউ দিতে প্রস্তুত, আমি সব ধরনের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত, আমার যদি কোনো ভুল থাকে আমি সেটাও স্বীকার করতে প্রস্তুত। অবশ্যই অবশ্যই আপনার কাছে যাবে, অবশ্যই আপনার ইন্টারভিউ নেবে, অবশ্যই আপনার কথাগুলো মানুষ শুনবে, সাংবাদিকরাও আপনাকে জিজ্ঞেস করবে, জানবে। তো জনাব মাসুদ পারভেজ, আপনার কাছে জানতে চাই যে 15 বছর একটা সরকার পুরো দেশটাকে মানে গ্যান্ডারি থেকে রস নিঃসরণের পরে যেরকম শোভা করে ফেলে, দেশটাকে এরকম শোভা করে রেখে গেছে। ইন্টেরিয়ম গভর্নমেন্ট আসলো গত 17 মাস। আপনারা ব্যবসায়ী, আপনারা জানেন বাংলাদেশের এখন ব্যবসায়িক অবস্থাটা কি, কি দেখছেন বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ ব্যবসার অবস্থা? আমি একটা কথাই বলবো, গত 17 বছরে দেশটাকে একটা ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছে বিগত সরকার এবং ফেসিস্ট সরকার যেটা বলে। ওইটা থেকে আমি মনে করবো গত 17 মাসে অনেকটাই মানে উত্তরণ হয়েছে। এবং অনেক দেশ আছে, আমি চেয়ারম্যান স্যারের রেফারেন্স দিয়ে কথা বলি, যে স্যারে বললো যে অনেক দেশ আছে এখনো পর্যন্ত আমাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য যেটা করার কথা এখন করতেছে না, বা এটা কোণঠাসা করে রাখছে। যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, এবং প্রত্যেককেই চায়, প্রত্যেকটা জনগণ বলেন, প্রত্যেক ব্যবসায়ী বলেন, মানুষ চায় যে একটা ভালো অবস্থা থাকুক, তার ফ্যামিলি নিয়ে ব্যবসা বাণিজ্য করে যে চলতে পারে, এটাই মানুষ চায়। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনে যে কোনো ধরনের যেই দলই হোক নির্বাচিত সরকার হয়, একটা গণতন্ত্র সরকার হয়, তো অবশ্যই অর্থনীতি চাঙ্গা আবার ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ একটা উন্নতশীল এবং স্বাবলম্বী দেশ হিসেবে গড়ে উঠবে। এইটা জনগণের প্রত্যাশা, এবং নতুন যে সরকার আসবে তাদের কাছে আমাদের এই প্রত্যাশা। আমরা যারা ব্যবসা করি, প্রত্যেক ব্যবসায়ী চায় যেন তার প্রতিষ্ঠানটা ভালোভাবে চলে, তার ফ্যামিলিটা ভালোভাবে চলে, তার কর্মীরা যেন ভালো থাকে, তার কর্মচারীরা যেন ভালো থাকে, এটাই চায়। তো আমরা এই যে গত 17 মাসে জেল থেকে বাইরে হওয়ার পরে ব্যবসা মোটামুটি গুছাইছি, যে খারাপ বলবো তা না, তারপরে বলবো দেশে পারিপার্শ্বিক অবস্থার জন্য এই ব্যবসা একটা ভঙ্গুর অবস্থা, একটা অস্থিতিশীল অবস্থা। ধর 15 দিন ভালো থাকে ব্যবসার অবস্থা, 15 দিন খারাপ থাকে। কনস্ট্রাকশন যে বিজনেস গুলি আছে, সাপ্লাই চেনের বিজনেস গুলি আছে, বাংলাদেশে নাই বলেই চলে। রিয়েল এস্টেট বিজনেস বলেন, কোনো বিজনেস নাই বলেই চলে এখন বর্তমান যে অবস্থা। এই কারণে আমি বর্তমান সরকারকে, যেহেতু তারা একটা না, নির্বাচন আপনি থেকে তো উঠেছে। আরেকটা জিনিস খেয়াল করেছেন যে সেটা হলো এখনো ব্যাংকগুলোর পর্যন্ত এমন। আমরা এখনো পর্যন্ত আমাদের কোম্পানি প্রায় 3.5 কোটি টাকা আমরা লসে আছি এখনো পর্যন্ত। না, এই তবে যে একটা জিনিস, ব্যাংকগুলো। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো ব্যাংক লোন নাই। আমার ব্যক্তিগতভাবে 2টা ব্যাংক লোন ছিল, তাও আমার না, আমার হসপিটালের 2টা, একটা ফার্মার্স ব্যাংকে আর একটা ছিল হচ্ছে এনআরবি ব্যাংকে। 1 কোটি 1 কোটি 2 কোটি টাকার লোন ছিল এবং এফডিআর এর এগেনস্টে, সেটা নিয়েও মামলা মোকদ্দমা চলছে। এছাড়া আমাদের কোনো ব্যাংকে কোনো লোন নাই। হ্যাঁ, আমাদের দেনার মধ্যে বোধহয় আমাদের দেনা আছে এই 3.5 কোটি 3.5 কোটি টাকা দেনা আছে। তো এইটা আমরা এখনো অনেকগুলো অ্যাকাউন্ট ফ্রিজ করা হলে আমরা এগুলা শোধ করে দিতে পারবো। না, না, আমি যেটা জানতে চাচ্ছি যে সেটা হলো যে বাংলাদেশের ব্যাংকগুলো তো অনেকাংশেই দেউলিয়া হয়ে গেছে, জনাব পারভেজ সাহেব, দেউলিয়া হয়ে গেছে।
ইদানিং খেয়াল করেছেন নিশ্চয়ই যে 5টা ব্যাংকে সরকার একত্রিত করেছে, একত্রিত করছে। হ্যাঁ করছে। এই যে মানে হাজার হাজার গ্রাহক, তাদের টাকার কি হবে? তারা এই টাকাগুলো কিভাবে পাবে? সাপোজ এটা মনে সরকার করেন নিশ্চয়তা আপনাদের, দিবে, এটা সরকার আমি নিশ্চয়তা দিবে। আমি সম্পাদক সাহেবকে বলবো যে এইটার জন্য বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক যেহেতু 5টা ব্যাংক একত্রীভূত করছে, যেহেতু গত সরকারের আমলেই এই ব্যাংকগুলি দেউলিয়া অবস্থায় চলে গেছিল, এই সরকার এসে দেখছে যে তাদেরকে এককভাবে চলার কোনো ক্ষমতা নেই। তখন অর্থ মন্ত্রণালয় বা বর্তমান গভর্নমেন্ট তারা চিন্তা করেছে যে এই 5টা ব্যাংক, যেহেতু ইসলামী ব্যাংক, 5টা ব্যাংককে তারা একত্রীভূত করেছে। এবং এইটা আমি যেটা মনে করব, কোনো গ্রাহক যে টাকা পাবে না এটা না, হ্যাঁ লেট হইতে পারে, 6 মাস 1 বছর লেট হইতে পারে, প্রত্যেক গ্রাহকে তার নিজস্ব যে টাকা আমানত রেখেছে ব্যাংকের কাছে অবশ্যই এটা তারা পাবে। এটা নো ডাউট, এটা কোনো সন্দেহ নাই। এটার জন্য কোনো গ্রাহক, আমি গ্রাহকদের বলবো, কোনো গ্রাহকরা যেন এটার জন্য টেনশন বুক না করে আর কি। এবং না যেটা কিন্তু একটা ব্যাংক, কথা আছে, তো একটা কথা আছে যে আপনি ধরেন একটা আপনি জিনিস যতই বুঝতে হবে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বিগত সরকার, সরকারের টপ লেভেল থেকে শুরু করে নিচের লেভেল পর্যন্ত। আল্লাহ মাফ করুক, আমাদের নামে কোনো শয়ে শয়ে কোটি, আমি বলেছি আবারও বলছি, আমার 2 কোটি টাকা 2টা লোন আছে, এছাড়া আর কোনো টাকার কোনো লোন নাই, ঠিক আছে? তো এই যে মানুষ যেভাবে টাকা পাচার করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পাচার, ঠিক আছে, তারপরেও যে বাংলাদেশের অর্থনীতি, বর্তমান সরকার বা বর্তমান যিনি অর্থ উপদেষ্টা রয়েছেন বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর রয়েছেন, তিনি যে এইভাবে ভঙ্গুর একটা অর্থনীতিকে যে টেনে তুলছেন, এটা তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। শুনেন, একদিনে কোনো কিছু হয়ে যায় না, একদিনে কোনো কিছু, ওভারনাইট কোনো কিছু আশা করা আমাদের ঠিক না, যে একটা ম্যাজিক্যাল ইমপ্রুভমেন্ট দেখাবে, এটাও আমাদের আশা রাখা ঠিক না। আপনি 15.5 বছর ধরে এই দেশটাকে চুষে খেয়েছেন, আর আপনি 15 দিনে আপনি এটাকে আশা করবেন মানুষ তুলে নিয়ে আসবে, এটা আশা করা ঠিক না। তবু এই মানে অর্থনীতিকে যেভাবে আপনার টেনে তুলেছে, এবং সামনের রাজনৈতিক সরকার আসলে আরো টেনে তুলবে, ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগোতে পারবো, আমাদের আর পিছনে তাকানোর কিছু নাই। না, এখানে তো একটা কথা আছে এরকম যে ব্যাংকে যদি আপনি টাকা রাখেন আর ব্যাংক যদি মানে খুব খারাপ অবস্থা চলে যায়, আপনি হয়তো বা 1 লাখ টাকা ফেরত পাবেন, কিন্তু আপনার কিন্তু ব্যাংকে গচ্ছিত আছে 20 থেকে 25 লাখ টাকা, এই টাকাটা আপনি না পাবেন না, না। আমার মনে হয় এইটা একটা ভয় এটা আছে। এটা না এটা বলার করবে জন্য না। বলা হয়, এটা করবে না, এটা এখন ব্যাংকিং নীতিতে এটা করবে না, কারণ বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক এখন যিনি অর্থ উপদেষ্টা রয়েছেন, সর্বোপরি প্রধান উপদেষ্টা, তিনি নিজেও একজন অর্থনীতিবিদ, উনি শান্তিতে নোবেল বিজয়ী। হ্যাঁ, বা সামনে আমি আবারও বলছি যে নির্বাচিত রাজনৈতিক সরকার আসবে, তারা এই বিষয়গুলোকে বিবেচনা করে, যারা নির্বাচিত রাজনৈতিক সরকার আসবে তারা তো জনগণের সরকার, তারা তো মানুষের সরকার। তো সেই জায়গাটাতে তারা মানুষকে নিয়ে কাজ করবে, আমার মনে হয় তারা এই জায়গাটাতে রিলিফ পাবে। আমি তাহলে ফারুক ভাইকে আমি একটা জিনিস ক্লিয়ার করতেছি। আপনি যেটা শিওর। বললেন এটা যুদ্ধকালীন, যদি বাংলাদেশে যুদ্ধ অবস্থা চলতো, বা যেটা আপনার ইয়াতে আফগানিস্তানে যুদ্ধ হয়েছে, এখন আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, এই টাইপের যদি হয়, তখন গিয়ে আপনি কোনো ব্যাংক দেউলিয়া ঘোষণা করলে, বা এখন তো আমরা দেউলিয়া, তখন 1 লাখ টাকা পাবে, এটা বাংলাদেশ ব্যাংকের নিয়ম বা ব্যাংকিং নীতি। বাট আমাদের তো ওই অবস্থায় যায়নি। আমাদের 5টা ব্যাংক একত্রীভূত করছে, আমাদের দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার কারণে একত্রীভূত করছে, এবং যার যার আমানত প্রত্যেকেই সে পাবে। এটা এটা কোনো নিঃসন্দেহ, মানে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এটা তো আমরা ক্লিয়ার হলাম। তো আপনাদের যে ব্যবসা প্রতিষ্ঠান, আপনারা যেখানে ব্যবসা করছেন, তো আপনারা কি মনে করছেন যে আপনাদের যে এখন যে চলার পথটা, যদিও এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় সাধারণত দেশে বিনিয়োগ হয় না, বিদেশিও বিনিয়োগ হয় না, দেশীয় বিনিয়োগও হয় না, তো সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা কিরকম? খুব আমাদের কঠিন। অবস্থান, আমরা উম, আবারও বলি যে প্রায় 17 মাস যাবত আমরা নতুন ভাবে ব্যবসা আরম্ভ করছি। আমাদের বিগত সরকার টোটালি ব্যবসা আমাদের ধ্বংস করে দিয়েছে। হসপিটাল বলেন, তারপর আমাদের কনস্ট্রাকশন বিজনেস ছিল, সবই আমাদের সে তারা নষ্ট করে দিয়েছে। এবং একটা আমাদের পত্রিকা ছিল দৈনিক নতুন কাগজ, ওইটাও তারা ধ্বংস করে নিয়েছে, আরেকজনকে মালিকানা দিয়ে দিচ্ছে। মানে এমন কোনো সাইড নাই যারা, এবং শুধু যে ব্যবসা ধ্বংস করেছে না, আমাদের পার্সোনালি আঘাত করছে, আমার এবং চেয়ারম্যান স্যার, হ্যাঁ, এবং ফ্যামিলি আঘাত করছে। মানে তারা সব জায়গায় মানে তাদের আমাদেরকে টাচে রাখছে, এবং আমাদের ফ্যামিলি পর্যন্ত আমরা তারা রেহাই দেয় নাই। তো আমি
তারপরে বলবো আমরা বর্তমান আমরা রিজেন গ্রুপ একটা প্রসিদ্ধ গ্রুপ, বাংলাদেশে বিখ্যাত গ্রুপ। এই এটা আমি ধন্যবাদ না দিলে নয়, স্যার মেসার অকাল প্রচেষ্টা, হ্যাঁ, যে প্রচেষ্টা স্যারের কে ধন্যবাদ দিতেই হয়। স্পেশালি ধন্যবাদ দিই যে রিজেন্ট গ্রুপকে আবার দাঁড় করাইতে পারছে, এবং আমরা প্রায় 8টা ব্যবসা সেক্টর এখন মোটামুটি রানিং। তা 8টা ব্যবসা সেক্টর থেকে এখন মোটামুটি এই 2টা রয়্যাল গ্লোরি রেসিডেন্স লিমিটেড একটা হোটেল আমরা করতে যাচ্ছি, আর একটা A to Z, আগে যেহেতু রিজেন্ট হসপিটাল ছিল ওইটা আমরা নাম চেঞ্জ করে A to Z হসপিটাল করছি, এবং এটা দুইটি আমরা আরেকটা খবর পেলাম যে সেটা হলো যে সরকার যে আপনাদের আগের যে হসপিটালের সেই মানে স্বাস্থ্য প্রতিষ্ঠানকে আপনাদেরকে ডেকে আপনাদের লাইসেন্স আপনাদেরকে আবার হস্তান্তর করেছে, বলেছে যে আপনাদেরকে নতুন ভাবে হসপিটাল করার হ্যাঁ, জন্য। আমাদেরকে বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা বলেছিল যে আমাদের আগের যে লাইসেন্স আছে ওইটা যদি আমরা চালাইতে চাই তারা ওটা আমাদেরকে সবকিছু ঠিকঠাক করে দিবে। কিন্তু আমরা পরবর্তী সময় সিদ্ধান্ত নিলাম, আমি আমার বোর্ড সহ আমরা যারা আছি চেয়ারম্যান স্যার সহ, যে আমরা নতুন হসপিটালের দিকে A to Z হসপিটাল অলরেডি আমরা এটা PLC করে নিছি। রয়্যাল গড়ি রেসিডেন্স লিমিটেড যেটা ছিল ওইটাও আমরা PLC করে নিছি। দুইটাই আমাদের PLC করা। এখন আমরা নিজেরা আমাদের যে মানে PLC করা মানে আপনারা অলরেডি ম্যানেজমেন্ট পার্ট আমরা একটা আমরা নিজেরা যে ইয়াটা মূলধন আমরা অলরেডি একটা বিল্ডিং কমপ্লিট করেছি। তো ওইটা বাকি যে ইন্টেরিয়র ডেকোরেশন আছে বাকিটা শেষ করতে আমরা মার্কেট থেকে শেয়ার মার্কেট থেকে কিছু শেয়ারও অলরেডি নিচ্ছি পাবলিকের কাছ থেকে। তো এটা অলরেডি স্টার্ট করেছি। তো আমরা মনে করবো যে এবং আমাদেরকে প্রচুর পরিমাণে আমাদের এই আউটপুট আসতেছে বিভিন্ন লোকের মাধ্যমে পাবলিক থেকে, এবং আমাদের যারা অফিসার আছে প্রত্যেকেই সুন্দর সুশৃঙ্খল কাজ করতেছে। আমি মনে করবো আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমরা হোটেল চালু করব, আর আগামী 6 মাসের মধ্যে আমরা A to Z হসপিটাল, যেটা একটা বিশ্বমানের হসপিটাল হয় বা করবো, এটা আমার চেয়ারম্যান স্যারের স্বপ্ন এবং আমরাও করব। এটা আমাদের সামনে এগিয়ে যাওয়ার একটা পথ আমি মনে করব, এবং রিজেন্ট গ্রুপ আরো সুন্দর সমৃদ্ধশালী হবে যদি এই প্রজেক্ট গুলো হয়। এটা সিটি করব আমরা। এই 2টা প্রজেক্ট আছে যেটা আপকামিং, এটা কুরিয়ার সার্ভিস করার চিন্তা করে দিচ্ছি। আরেকটা হচ্ছে একটা রিসুট করব, যেটা গাজীপুরে অলরেডি জমি কিনা হয়ে গেছে অলরেডি আমাদের কোম্পানি নাম রিজেন্ট গ্রুপের নামে। তো আমরা সবগুলি প্রজেক্ট মানে 1 by 1 একটার পর একটা স্টার্ট করব। তো আমরা আশা করব বর্তমান যে অবস্থা ব্যবসা এর থেকে আরো উত্তরণ করার জন্য ভবিষ্যতে নতুন গভর্নমেন্ট যেই আসুক, গণতন্ত্র সরকার আসুক, আমরা আরো ভালো করবো আর কি। ধন্যবাদ। তার মানে আপনাদের PLC করা মানে হলো আপনারা মানে শেয়ার মার্কেটে ঢুকে গেছেন, এখন যে কেউ চাইলেই আপনাদের শেয়ার কিনতে পারে, আপনাদের সাথে মানে একীভূত হতে পারে। এটা তো পাবলিক প্রপার্টি এখন। রাইট। তো জনাব শাহ সাহেব, আপনার কাছে যেটা প্রশ্ন আমার সেটা হলো যে আমরা একটু রাজনীতিতে গিয়েছিলাম, তো আপনি রাজনীতি নিয়ে কথা না বলে নির্বাচনের প্রসঙ্গে একটু টানলেন। তারপরেও যেহেতু আপনি বিগত দিনে অনেক টকশো করেছেন, একজন বিজনেসম্যান হিসেবে আপনি জানেন যে বিজনেসম্যানদেরকে রাজনীতির সাথে যুক্ত থাকতে হয় কিংবা রাজনীতি মাথায় রাখতে হয়। আপনি তারেক জিয়ার উদাহরণ দিলেন। ভুল। এটা আমাদের একটা বিজনেসম্যানদেরকে রাজনীতি করতে হয়। এটা রাজনীতি এই কালচারটা তৈরি করছে আওয়ামী লীগ। এই কালচারটা তৈরি করছে আওয়ামী লীগ, আর কেউ না। বিজনেসম্যানদের তো রাজনীতি করা কাজ না, বিজনেসম্যানদের বিজনেস করা কাজ, রাজনীতিবিদদের রাজনীতি করার কাজ। এই কালচারটাই ভুল। এই জায়গা থেকে আমাদেরকে বেরোতে হবে। রাজনীতির খবর রাখতে হবে না, রাজনীতির খবর তো অবশ্যই বিজনেসম্যানরা রাখবে। শুনে রাজনীতির খবররা রাজনীতিবিদরা রাখবো। আমরা সাধারণ জনগণ হিসেবে আমাদের চাওয়া নির্বাচন সঠিক টাইমে হবে, নির্বাচিত সরকার মানে সামনের দিকে চালাবে, আমরা শান্তিতে ব্যবসা করব। আমাদেরকে কেউ যেন জিজ্ঞেস না করে যে কি বলে আমাদের চাঁদাবাজি এই সব কিছুর ঊর্ধ্বে থেকে আমরা যেন ব্যবসা করতে পারি। রাজনীতিবিদরা রাজনীতি করবে। যেহেতু আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতিবিদ নই, সুতরাং আমি মনে করবো যে আর আমার রাজনীতিবিদ নই বা রাজনীতি করলেও একটা পরিচ্ছন্ন ধারার রাজনীতি, যেটা যেন ফ্যাসিজমের ধারা আর কোনোদিন পরিণত না হইতে পারে। তো সুতরাং আমার কাছে একটা জায়গায় খুব পরিষ্কার একটা কথা বা ক্লিয়ার মেসেজ যদি আমার কাছে শুনতে চান,
আপনারা বারবারই বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ইন্টারভিউতে রাজনীতির কথা বলে নিয়ে আসেন। আমি নিজে রাজনীতি থেকে দূরে থাকতে চাই, ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে যে রাজনীতি যদি কখনো করিও পরিচ্ছন্ন ধারার রাজনীতি করব। আর ৩ নম্বর যে জিনিস হচ্ছে যে মানে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি, আপনার মাধ্যমে আবারও ক্ষমা চেয়ে নিলাম যে মানুষ যেন ভুল করে এরকম আওয়ামী লীগের মতন ফ্যাসিস্ট কোন দলের সাথে যুক্ত না হয়। তার পরিণতি আরো সুন্দর আমার করে মতন আমরা পরিণতি বলতে হবে। পারি যেটা এই ৪.৫ বছরের পরিণতি হবে। এই ৪.৫ বছরের মধ্যে I have damaged my family। একটা চোরেরও যে চুরি করে দাগি আসামি তারও মানে আপনার অধিকার আছে তার বাবা আত্মপক্ষ বা মা সমর্থনের মারা গেলে বাবা মা মারা গেলে তার দেখা জানার অধিকার আছে। সেই ন্যূনতম জানার অধিকারটা আমাকে দেওয়া হয়নি। আমার বাবা মারা গেছে, আমি ১১ দিন পরে জানতে পেরেছি আমার বাবা মারা গেছে। এই হচ্ছে আওয়ামী লীগ আমাকে ফেরত দিয়েছে। না, সেটাই কথা তাদের যে পক্ষে আপনি একসময় কথা বলেছি, আমার বাবা মারা গিয়েছে ১১ দিন পরে আমি জানতে পেরেছি। তাও কোথায় জানতে পেরেছি? ডিবি অফিসে। সেই ডিবি অফিসার বোধহয় এখনো চাকরিরত অবস্থায় আছে, আপনারা খুঁজতে পেতে পারেন। তার কাছ থেকে প্রথম জানতে পারলাম ১১ দিন পরে যে আমার বাবা মারা গেছে। এই হচ্ছে না, আওয়ামী লীগ আমাকে ফেরত না, দিয়েছে। এটা তো আমাদের মানে মানে জেল কোডের একটা নিয়মই আছে। বাবা জেল মা কোর্টে না, তখন আমি রিমান্ডে ছিলাম। যেখানে থাকাও কিন্তু এটা তো দেখতে দেওয়ার একটা নিয়ম থাকে, সিস্টেম থাকে। আমাদের তো ওই যে আমি এটা আইনের বললাম একটা ধারা। এমনই নিয়ম আছে যে ১১ দিন পরে আমি জানতে পেরেছি। তো এখন যে আমাদের রাজনীতি যারা করছেন এবং নতুন নতুন যে দলগুলো আসছে, আপনি কি মনে করেন যে এরা কেউই আর এই মাফিয়া সরকারের মতো আচরণ করবে না, না, বা ওখান থেকে তারা করবে না। শিক্ষা নিবে? সে কারণ কথা হচ্ছে যে যারা এখন সামনের দিকে রাজনীতি করছে বা করবে, তারা শেখ হাসিনাকে যেভাবে উৎখাত করেছে, তারা জানে যদি তারা মাফিয়া তন্ত্র করে তাদের ঘুরে ফিরে আবার তাদের মতো একই জিনিস আসবে। সুতরাং সামনে যারাই ক্ষমতায় আসুক তারা ভালো কাজ করবে, দেশের জন্য করবে, জনগণের জন্য করবে। জনাব মাসুদ পারভেজ, অর্থনীতিতে কথা হলো, রাজনীতির ভবিষ্যৎ কি দেখছেন দেশের? রাজনৈতিক ভবিষ্যৎ আমি মনে করি যে ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, এবং যখন নির্বাচিত সরকার আসবে তখন অবশ্যই আপনার রাজনীতি আরো ভালো প্ল্যাটফর্মে থাকবে, ভালোভাবে করতে হবে। সবাই যার যার নাগরিক অধিকার সে ফিরে পাবে। এখন থেকে এখনো মানুষের ভয় আতঙ্ক, বাসা থেকে বাইরে হতে পারে না, বাইরে হলে চিন্তা করে কি হবে না হবে, এখনো চিন্তা করে। এখন ওই চোর, ছিনতাইকারী, হ্যাঁ, কিছু সন্ত্রাসী যাদের আগে অস্ত্র লোড হয়ে গেছে 5 তারিখের পরে, ওইগুলো এখনো জমা দেয় নাই বা দেওয়া হয় নাই। হ্যাঁ, অনেকে দেয় নাই। এই কিছু কিছু সন্ত্রাসবাদী লোক এখনো রয়ে গেছে, তাদের কাছে অস্ত্র আছে। তো এইগুলি রাজনৈতিক সরকার আসার সাথে সাথে এগুলি সবগুলি আপনি তাদের উদ্ধার করা হবে, এবং রাজনীতি আমার মনে হয় ভবিষ্যতে আরো অনেকটাই ভালো, পজিটিভ হবে আর কি। দেশের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে, এবং আমরাও স্বাচ্ছন্দ্য ফিল করব। না, একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, সেটা হলো এই যে 5ই আগস্টের পরে সেই পুরনো যাদের নামে মামলা ছিল, যাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা ছিল, সেরকম বড় বড় শীর্ষ সন্ত্রাসীরাও জামিন পেয়ে গেল। হ্যাঁ, এখন আপনি যেটা বলছেন শিশু সন্তান জামিন পেয়েছে, তার কোনো নাগরিক অধিকার, সে জামিন পাওয়ার মানে তার শুধরানোর জন্য সুযোগ দেওয়া দরকার। আমি যেটা মনে করবো যে জামিন পেয়েছে তার নাগরিক অধিকার। হ্যাঁ, এখন সে 20 বছর, 22 বছর, 25 বছর এক একজন জেলে ছিল, তাদেরকে বিনা কারণে হোক বা শিশু সন্ত্রাসী হোক জেলে রাখা হয়েছে, তাদেরকে জেলে রাখা হয়েছে, এবং তাদের সকল মামলা থেকে তারা, আমার মনে হয় যে অব্যাহতি পেয়ে তারা বের হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। এখন যদি সে বাইরে রেক্টিফাই হয়, ভালো হয়ে জায়গা, তবে তো আর কোনো সমস্যা থাকার কথা না। আর যদি তারা ভালো না হয়ে থাকে, আবার নতুন খারাপ অবস্থায় যায়, তবে বর্তমান সরকার এবং আগামী যে সরকার আসবে তারা আবার তাদের আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে আবার তাদেরকে সম্ভবত, যে আমিও মনে করব তাদেরকে আবার যদি খারাপ করে না, আপনি তো দেখেছেন নেওয়ার যে জন্য বলবো তাদের আর কি, মধ্যে বা একজন, এডিট করার জন্য। না, আপনি তো দেখেছেন তাদের মধ্যে একজন সুব্রত বাইন, তাকে আবার অ্যারেস্ট করা হয়েছে। না, সে কিন্তু জেলে যায়নি, সে জেলে যায় নাই, সে পলাতক ছিল, এবং সে আমলিক গভর্নমেন্টের একটা প্রেতাত্মা হিসেবে কাজ করছে। এটা আপনার মানে তাকে দিয়ে করানো হয়েছে, এবং সে কোনোদিনই জেলে যায় নাই। যারা জেল খেটেছে তারা তারা যারা মুক্তি পেয়েছে, তারা 20 বছর 22 বছর জেলে ছিল। সুব্রত বাইন কোনোদিনই জেলে যায়নি।
সে আমলি সরকার একটা পার্ট হিসেবে কাজ করছে। ও মানে সেই হিসেবে এসে ধরা পড়েছে। Right. যাই হোক, আপনার কাছে শেষ কোশ্চেন যেটা জানতে চাওয়া সেটা হলো, ফেব্রুয়ারিতে কি আপনি ইলেকশন দেখতে পান? হ্যাঁ, অবশ্যই, যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে, আজকে সম্ভবত লাস্ট ডেট। যদি আর তফসিল নমিনেশন পেপার দাখিলে সময় না বাড়ানো হয়, তবে আজকেই লাস্ট ডেট। হ্যাঁ, তো অবশ্যই আমরা 2026 সালে ফেব্রুয়ারি মাসে 12 তারিখে অবশ্যই আমরা একটা জাতীয় সরকার, মানে জাতীয় নির্বাচন এবং গণতন্ত্র সরকার দেখতে পাবো, অবশ্যই পাবো। আপনার সেই আশায় আমরাও আশান্বিত থাকি। জনাব শাহেদ, আপনার কাছে আসি যে প্রসঙ্গটা নিয়ে, সেটা হলো যে হাদি একজন প্রতিবাদী কণ্ঠস্বর ছিল। জুলাই গণ অভ্যুত্থানে তার একটা বিশাল রোল ছিল এবং সে আওয়ামী লীগ এবং ভারতকে নিয়ে অনেক কথা বলেছে। তার এই অকাল মৃত্যুটাকে আপনি কিভাবে দেখেন? খুবই খারাপ, কারণ তার এই অকাল মৃত্যুটাকে মেনে নেওয়ার মতো না। এবং যে হত্যার সাথে যারা জড়িত, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, দৃষ্টান্তমূলক। আজকে হাদি হয়েছে, এটা যদি এখনই এইটা দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, কালকে এই পরিণতি আমার হবে, আরেকজনের হবে। আমাদের বাংলাদেশে দেশে এই আমাদের জায়গাতে আইন সরকার এমনি কঠোর হয়েছে, আরো কঠোর হতে হবে। ঠিক আছে, এক হাদির তাজা রক্ত দিয়ে আমাদেরকে যাতে ভবিষ্যৎ শিখিয়ে দিয়ে না যায়। হাদির বিচার হইতে হবে, হাদির মৃত্যুর বিচার হইতে হবে বাংলাদেশের মাটিতে। এটা সেটা তো সবার আমরা সাথে সবাই আমিও প্রত্যাশা বলবো, করি। তার মৃত্যুর বিচার হইতে হবে। কোনো কালক্ষেপণের সুযোগ নাই, তার মৃত্যুর বিচার হইতে হবে। এবং তার মৃত্যুর বিচার না হলে আপনি আমি প্রত্যেকটা মানুষ অরক্ষিত। শেষ প্রশ্ন আপনার কাছে, ফেব্রুয়ারিতে কি ইলেকশন হবে? শুনেন, তফসিল ঘোষণা হয়ে গেছে, ইলেকশন হবে। এখানে সংশয়, আপনার মধ্যে সংশয় কেন? আপনি সংশয় কেন দেখছেন? আপনি কেন আমি দেখছেন? আপনি তো একজন আমি সাংবাদিক। সংশয় দেখছি না। আমি না, আমি দেখছি না, আমি কোনো সংশয় দেখছি না। আমি তফসিল ঘোষণা হয়ে গেছে, বাংলাদেশে এখন রাজনৈতিক উৎসব মুখর, মানুষ অনেকদিন পরে নিজের ভোট প্রয়োগ করবে। আপনি জানেন, যারা তরুণ সমাজ আছে অনেকে এবার প্রথম ভোট দিবে, তারা কতটুকু উৎসব মুখর হয়ে আছে, তারা ভোট দিবে। ভোটের মাঠের রাজনীতি একটা ডিফারেন্ট হইতে পারে, রাজনীতির জায়গায় আমি যাব না। ইলেকশন হবে, কে রাজনৈতিক ক্ষমতায় আসবে সেটা আমি বলতে পারবো না, বাট ইলেকশন। ইলেকশনটা তো হওয়া খুব জরুরি, কিন্তু আমরা অনেক রাজনীতিবিদদের মুখেই শুনি তাদের ভিতরে একটা না, সংশয়। আমি যেহেতু রাজনীতিবিদ না, আমি আপনাকে এই মুহূর্তে এটা বলতে পারবো না। তবে আমি এটুকু বুঝি, তফসিল ঘোষণা হয়েছে, ইলেকশন অবশ্যই হবে। নিশ্চয়ই আপনারা দুজন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, হোটেল রয়্যালগুলোরই প্রায় পিএলসি সৌজন্যে দৈনিক আর নিউজের থার্ডের এই ছিল আজকের আয়োজন। দেখলেন আপনারা, শুনলেন আপনারা, মতামত জানাবেন আপনারা। আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। কে কোথায় কিভাবে কার দ্বারা আক্রান্ত হয়েছে সেটার বিচার আপনি করবেন, আপনি জানবেন। কাউকে আপনি কখনো না জেনে কোনো কিছু দায়ভার দিতে পারেন না। আমাদের দেশে আইন ব্যবস্থা এমনই একটা অবস্থায় দাঁড়িয়েছে যে আমরা নিরীহ মানুষকে বছরের পর বছর জেল খাটাই, কিন্তু তার জীবন থেকে যে সময়টা চলে যায় সেটা তার কোনোদিন ফেরত আসে না। কিন্তু তার ফ্যামিলিটা কিভাবে চলে, সমাজে তার অবস্থানটা কোথায় দাঁড়ায়, এই উত্তর কে দিবে? নিশ্চয়ই আমাদের আইন বিভাগের কাছে এটা আমাদের একটা প্রশ্ন থাকবে। কাল দেখা হবে অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।